আগের দিন ব্যতিচার চ্যাপ্টারে যতটা হয়েছে তারপর থেকে বলছি, হ্যাঁ। কি হয়ে গেছিল ব্যতিচার চ্যাপ্টারে? আমরা করে ফেলেছিলাম প্রথম থেকে যদি বলি, আহ, আলো তরঙ্গ হিসেবে কাজ করছে, দেন হাইগেনসের নীতি, হাইগেনসের নীতি থেকে প্রতিফলন প্রতিসরণ সূত্রের প্রমাণ, ব্যতিচারের গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, সেগুলো প্রমাণ করেছি। দেন বলেছি যে কোনো একটা উৎসের তীব্রতা দূরত্বের সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে, এবং কিছু কিছু অঙ্ক আমরা করেছি তীব্রতা দিয়ে। ক্লিয়ার? তো যেটা ছিল কিনা ব্যতিচারের একটা গাণিতিক প্রমাণ যেটা আমরা করছি বা কোনো এক্সপেরিমেন্ট টাইপের, সেটা হচ্ছে কিনা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের থেকে কোশ্চেন হতে পারে কি যে ব্যতিচার ঝালরের প্রস্থ এর রাশিমালা প্রতিষ্ঠা করো। ঠিক আছে? ব্যতিচার ঝালরের প্রস্থ কি রকম হচ্ছে, যে এই যে বলছি না যে আলো আলো অন্ধকার, আলো অন্ধকার মানে লাইট ব্যান্ড ডার্ক ব্যান্ড হচ্ছে, তো সেইগুলোর পটির কত করে প্রস্থ হচ্ছে সেটা দেখাতে হবে। এবং কোনো যদি ব্যতিচার ঝালরকে আমরা হচ্ছে পুরোপুরি ভাবে জলে ডুবিয়ে দিই বা অন্য কোনো প্রতিসারাঙ্ক বিশিষ্ট মাধ্যমে ডুবিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে ওর হচ্ছে পটিপ্রস্থ কত করে বাড়ছে কি কমছে। দেন যদি হচ্ছে কোনো একটা কাঁচের প্লেট মানে দুটো স্লিটের মধ্যে রাখি বা কোনো মাইকা সিট যদি রাখি, তাহলে কিভাবে হচ্ছে সেগুলো আমরা এক এক করে দেখবো। এবং ছোট একটা পার্ট আছে আলোকীয় পথ বলে, অপটিক্যাল পাথ। তোরা হচ্ছে কি না রায় মার্টিন বা এবিটিএ যদি খুলিস তাহলেও দেখতে পাবি কোথাও কোথাও ওই অপটিক্যাল পাথ বা আলোকীয় পথ কি বলে আছে। তো দেখ, প্রথমে আমি আগের দিন বলেছিলাম যে এই চ্যাপ্টারে ব্যতিচারের কোশ্চেন করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কি, যে গঠনমূলক হবে না ধ্বংসাত্মক হবে সেটা আমরা দুভাবে রিলেট করছি। কি না, এক হচ্ছে কি দশা পার্থক্য দিয়ে, আর একটা হচ্ছে কি পথ পার্থক্য দিয়ে। আমরা দশা পার্থক্য ডাইরেক্ট করতে পারি না, পথ পার্থক্য যদি পেয়ে যাই তাহলে দশা পার্থক্য পেয়ে যাব। কি বলেছিলাম যে ধরো ধরো আমি তোকে বলছি, ধর এখানে একটা উৎস আছে S1 আর এখানে একটা উৎস আছে S2। ঠিক আছে? এরকম আছে। এখানে স্ক্রিন আছে, দেখ আমি আমি অন্যরকম ভাবে বানিয়ে দিয়েছি। ঠিক আছে? মানে হরাইজন্টাল স্ক্রিন করে, মানে এরকম করে দিয়েছি। দেখ এটা হচ্ছে স্ক্রিন। ধরো তোকে বলা হলো যে এদের মধ্যে যে গ্যাপ সেটা ধরো আমি বলে দিলাম 5 সেমি। তো বলতো যে এখান থেকে একটা S1 থেকে একটা তরঙ্গ যেটা এইখানে গিয়ে পড়বে, আর S2 থেকে একটা তরঙ্গ যেটা এখানে গিয়ে পড়বে, এই দুটো তরঙ্গের মধ্যে পথ পার্থক্য কত হওয়া উচিত? 5 সেমি। ঠিক আছে? যদি বলি যে এখান থেকে একটা তরঙ্গ এখানে গিয়ে পড়ছে আর এখান থেকে একটা তরঙ্গ এখানে গিয়ে পড়ছে, তাহলে এখানে পথ পার্থক্য আমি ক্যালকুলেট করতে পারি, যেমন ভাবে জ্যামিতি কাজে লাগছে। তো সোজা কথা হচ্ছে পথ পার্থক্য বার করার পদ্ধতি হচ্ছে কি, চোখে দেখছি যেটা, যতটা মানে দুজনের মধ্যে গ্যাপ হচ্ছে সেটাই পথ, মানে যতটা দুজনের মধ্যে গ্যাপ হচ্ছে বলতে কি, এখানে যদি আমি এখান থেকে এটা নিয়ে যাই, এখান থেকে এটা নিয়ে যাই, তখন কি করব, এখান থেকে এর উপরে লম্ব টানবো। দেখ এইটা এইটা যেটা হচ্ছে, এ সোজা লেন্থ কত? এতটা। আর এ সোজা লেন্থ কত? এতটা। ঠিক আছে? আমি যদি এখানে বলি এতটা হচ্ছে, তো এখানে পথ পার্থক্য কি হচ্ছে, এই পয়েন্ট থেকে এর উপরে লম্ব টানবো, এর উপরে লম্ব টানবো দিয়ে দেখবো কি কতটা এক্সট্রা হচ্ছে এটা, তখন এটা হয়ে যাবে কি পথ পার্থক্য। ক্লিয়ার? যেমন ভাবেই সোর্স দেওয়া থাকুক না কেন, আমরা কিন্তু এখান থেকে করতে পারি পথ পার্থক্য কত হচ্ছে। সে যে জায়গায় থিটা যেরকম হচ্ছে সেখানে কিরকম ত্রিভুজ লাগছে, লম্ব এখানে আমি লম্ব টেনেছি, এখানে কোণ কত, সেই হিসাবে আমরা বার করতে পারি জ্যামিতি কাজে লাগিয়ে। এবারে ইয়ং এর যে দ্বিরেখা ছিদ্র পরীক্ষা হচ্ছে, সেটা ছবি আমরা কিভাবে আঁকছি। দেখ, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় প্রথমে ধর আমি বললাম যে আমরা তো তরঙ্গকে আঁকছি এরকম করে না, কিন্তু তরঙ্গ মুখ আঁকার জন্য আমি বলছি যে ধরো এটা হচ্ছে একটা বিন্দু উৎস। ঠিক আছে? তো বিন্দু উৎস ধরো প্রথমে এই যে এটা এঁকেছি এটা হলো কি তরঙ্গ শীর্ষ, তারপরে দেখ এরকম একটা এঁকেছি এটা হচ্ছে কিনা তরঙ্গপাত, মানে হচ্ছে কি ট্রাফ হচ্ছে মানে উঁচু জায়গা যেটা, সেটা হচ্ছে আমি পুরো কন্টিনিউয়াস লাইন লিখেছি, মানে এই এই পার্টটা উঁচু জায়গাটা লিখেছি কি কন্টিনিউয়াস, আর নিচু যেটা সেটা হচ্ছে কি ডটেড লাইন। তারপরে দেখ আবার একটা কন্টিনিউয়াস আসবে, আবার একটা ডটেড আসবে, এরকম করে গোলীয় তরঙ্গমুখ হচ্ছে। একটা কন্টিনিউয়াস মানে হচ্ছে তরঙ্গ শীর্ষ, তারপর একটা তরঙ্গপাত, আবার একটা তরঙ্গ শীর্ষ, আবার একটা তরঙ্গপাত, এরকম করে করে গোলীয় তরঙ্গমুখ কি হচ্ছে আগের দিকে বাড়ছে। এবারে যখন আমি বলছি যে এইখানে
ধরো দুটো আমি উৎস নিয়েছি এরকম করে, S1 আর S2। তো দেখ কি হবে, এই যে উৎস খাতাতে ছবি কিরকম হবে শোন। দেখ ধরো আমি এইখানে আরেকটা উৎস নিচ্ছি, এটা এ কি করছে দেখ, প্রথমে তরঙ্গ শীর্ষ, তারপরে তরঙ্গপাত, তারপরে তরঙ্গ শীর্ষ, তারপরে তরঙ্গপাত, এরকম হচ্ছে না? দেখ যদি বলে কোথায় কোথায় গঠনমূলক, কোথায় কোথায় ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে, ক্যালকুলেশন করে যেমন দেখানো যায়, ছবি থেকে কিরকম দেখানো যেতে পারে, যে পয়েন্টে দেখবি কন্টিনিউয়াস লাইন দু জায়গায় মিলেছে, তার মানে কি তরঙ্গ শীর্ষ মিলেছে, এটা গঠনমূলক। যেখানে দেখবি ডটেড লাইন মিলেছে, এটাও কিন্তু গঠনমূলক, কেন কি তরঙ্গপাত আর তরঙ্গপাত দুটোই সমদশায়। যেখানে দেখবি একটা কন্টিনিউয়াস একটা ডটেড, সেটা হচ্ছে ধ্বংসাত্মক, মানে উল্টো। একটা কন্টিনিউয়াস মানে কি তরঙ্গ শীর্ষ, আর ডটেড মানে হচ্ছে তরঙ্গপাত। তো দেখ এই যে পয়েন্ট একটা পাচ্ছি, এখানে কি বলতো ডার্ক মানে ডিস্ট্রাকটিভ। এই যে পয়েন্ট পেয়েছি এটা হচ্ছে কি ব্রাইট, ঠিক আছে। এই যে দুজন ডটেড মিলেছে, এই যে এখানে কি হচ্ছে ব্রাইট, ঠিক আছে। তো যেখানে যেখানে দেখবি যে দুজন হচ্ছে ডটেড বা দুজন হচ্ছে কি ওই কন্টিনিউয়াস, তার মানে সমদশায় মিলেছে, মানে ওটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ হবে ওখানে, বা ব্রাইট পয়েন্ট হবে ওখানে। আর যেখানে দেখবি একটা ডটেড একটা কন্টিনিউয়াস হচ্ছে, তার মানে ওরা বিপরীত দশায় মিলেছে, তাহলে ওটা হবে কি ডার্ক। তো এখানে দেখ ছবি কি করে করব, এটা একটা উৎস, এটা একটা উৎস। কি করে উৎস বানিয়েছি না, আমি এখানে কোনো একটা সোর্স রেখেছি, এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে এরকম করে, যেটা ইয়ং এর দ্বিরেখাছিদ্র হচ্ছে। পরীক্ষা কি রকম হচ্ছে শোন, YDSC ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে দুটো স্লিট থাকছে। তো দুটো এখান থেকে আলো পাঠিয়েছি, এটা হচ্ছে স্লিট করা আছে দুটো, এবং এখানে একটা স্ক্রিন আছে, ঠিক আছে। আগে যেগুলো বলেছি সেগুলো বেসিক জিনিস বোঝার জন্য। এবারে দেখ ছবি আঁকছি, ছবিটা তোদের বইতেও আছে, স্কেল দিয়ে আঁকলে সব থেকে ভালো হয়। প্রথমে কি করবি, একে একে সেন্টার করে, দেখ একে সেন্টার করে কি করবি, প্রথমে একটা কন্টিনিউয়াস এরকম অর্ধবৃত্ত এঁকে নে, একে সেন্টার করে ওই মাপের একটা অর্ধবৃত্ত এঁকে নে। তারপরে আবার একে সেন্টার করে একটা একটা ডটের লাইন, একে সেন্টার করে একটা ডটের লাইন একটু বাড়িয়ে। তারপরে আবার দেখ একে সেন্টার করে একটা কন্টিনিউয়াস লাইন, একে সেন্টার করে একটা কন্টিনিউয়াস লাইন, তারপরে একে সেন্টার করে একটা ডটের লাইন, তারপরে আবার একে সেন্টার করে একটা ডটের লাইন, এরকম করে চলতে থাকবে। আবার একে সেন্টার করে একটা কন্টিনিউয়াস লাইন, একে সেন্টার করে একটা কন্টিনিউয়াস লাইন, এরকম করে চলতে থাকবে। দেখ এই যে পয়েন্ট দুজন কিন্তু কন্টিনিউয়াস লাইন, এই যে পয়েন্ট দুজন কিন্তু ডটেড লাইন, আবার দেখ দুজন কন্টিনিউয়াস লাইন। তাহলে দেখ এই মাঝ বরাবর যদি আমি একটা লাইন টানি, এইখানে প্রত্যেকটা পয়েন্টে দেখ প্রথমে দেখ দুজনেই কন্টিনিউয়াস মিলেছে, তারপরে দুজনেই ডটেড মিলেছে, দুজনেই কন্টিনিউয়াস মিলেছে। এরপরে তুই যদি আঁকিস দেখবি দুজনেই ডটেড এখানে মিলবে, তারপরে দেখবি দুজনেই কন্টিনিউয়াস মিলবে, আবার দেখবি দুজনেই ডটেড মিলবে, এরকম করে চলতে থাকবে। তার মানে এই যে মিডিল লাইন, এই মিডিল লাইনে একটা ব্রাইট স্পট পাওয়া যাবে, ঠিক আছে। এরপরে দেখ এই দিকে তাকা, একটু এদিকে মানে কোণ করে তাকা, এই পয়েন্টে দেখ একজন একজন কন্টিনিউয়াস একজন ডটেড, একজন কন্টিনিউয়াস একজন ডটেড। তো এই বরাবর যদি লাইন টেনে দিস দেখবি এটা হচ্ছে কি হবে ডার্ক, এই বরাবর যদি টেনে দিস দেখবি একটা হবে ডার্ক। তার মানে কি হচ্ছে ব্রাইট ডার্ক এরকম করে হচ্ছে। তো দেখ একদম কেন্দ্রে ব্রাইট কেন হচ্ছে, একদম কেন্দ্রে ব্রাইট হচ্ছে এই কারণে, দেখ এটা একটা উৎস S1 আর এটা একটা উৎস S2, এটা স্ক্রিন, এদের একদম মিডিল লাইন বরাবর যদি এখান থেকে একটা তরঙ্গ যায় আর এখান থেকে যদি একটা তরঙ্গ যায়, বল দুজনেই সেম লেন্থ গেছে কিনা, দুজনেই একই পথ গেছে কিনা। একই পথ গেছে মানে পথ পার্থক্য কত, পথ পার্থক্য 0, তাহলে ডেল্টা এক্স কত 0, পথ পার্থক্য 0 মানে দশা পার্থক্য 0, পথ পার্থক্য 0 দশা পার্থক্য 0 হওয়া মানে কি হচ্ছে গঠনমূলক ব্যতিচার, মানে ব্রাইট ফ্রিঞ্জ হচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে সব সময়ের জন্য কি হবে না ব্রাইট ফ্রিঞ্জ হবে, মানে উজ্জ্বল বিন্দু হবে, ক্লিয়ার। কেন্দ্রে ব্রাইট ফ্রিঞ্জ হবে মানে উজ্জ্বল বিন্দু হবে, কেন্দ্রে কোনোদিন ডার্ক হতে পারে না। কেন্দ্রে মেলা মানে কি দুজনেই একই পথ গিয়ে মেলা, মানে পথ পার্থক্য 0, তো কেন্দ্রে কোনোদিন ডার্ক হবে না, কেন্দ্রে হলে সবসময় ব্রাইট হচ্ছে, এইরকম অ্যারেঞ্জমেন্টে, ঠিক আছে। তাহলে তোরা করবি কি, জাস্ট এই ছবিটা এঁকে নিবি, শুধু এই ছবিটা, YDSC ছবিটা
বইতে কোথায় আছে বলে দিচ্ছি, ছায়া প্রকাশনী বই 217 পেজে, 217 পেজে এই ছবিটা আছে। বাস আমরা কি করবি, বাস দু একটা লাইন এরকম টেনে নে হাতে, যদি কারোর কাছে কম্পাস তো নেই আশা করি, তো এমনি হাতে টেনে নিয়ে হেডিং ওয়াইডিএসসি বাস ছবি দেখে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, ডার্ক হচ্ছে কোথায়, ব্রাইট হচ্ছে কোথায়, সেরকম। বইতে সিডি লিখে রেখেছে, বইতে সিডি লিখে রেখেছে। সি মানে কি, কনস্ট্রাকটিভ, আর ডি মানে ডিস্ট্রাকটিভ। সি মানে কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক ব্যতিচার, ডি মানে ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। আমি ব্রাইট আর ডার্ক লিখছি, ব্রাইট আর ডার্ক। এখানে এইখানে হেডিং লিখতে পারিস, ব্যতিচার ঝালর গঠনের ব্যাখ্যা, ওরকম দেয় না ছবি আঁকতে, বাস আমি বোঝার জন্য একবার করেছি। যেটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে কি না, ব্যতিচার ঝালরের প্রস্থ নির্ণয়। S1 S2, S1 মানে সোর্স 1, S2 মানে সোর্স 2। হয়েছে, হ্যাঁ একটা রাফ মোটামুটি বুঝতে পারলেই হবে। এবারে বই খুলবি 217 পৃষ্ঠায়, বইতে আছে দেখ কি আছে, ওই রেড কালারের বক্সে আছে যে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায়, শোন বাংলা শোন, এখানে আমি কিরকম উৎস রেখেছি, এরকম বিন্দু টাইপের দেখতে লাগছে না, অ্যাকচুয়ালি এর 3D ছবি কিরকম হয়ে দেখাচ্ছি। বাংলা হচ্ছে ইয়ংস, দেখ ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বলতে বাংলাতে আছে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা। ভালো করে শোন, দ্বিরেখা ছিদ্র, রেখা ছিদ্র মানে, রেখা ছিদ্র বলতে এই ধরো হচ্ছে কি, এটা হচ্ছে কি না পৃষ্ঠা আছে, এর উপরে আমি এরকম একটা স্লিট কেটে নিয়েছি, মানে লম্বা করে, রেখা ছিদ্র, ছিদ্র তো ঠিকই বিন্দু নয়, রেখা ছিদ্র, এই একটা রেখা ছিদ্র, এই একটা রেখা ছিদ্র। তার জন্য ছবি কিরকম হবে সেটা 3D আরেকবার ছবি এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? তবে এরকমই হবে, ব্যাস ওখানটায় যে ব্যান্ড গুলো হবে সেগুলো কিরকম দেখতে হচ্ছে সেগুলো দেখাচ্ছি। কিছু কিছু জায়গায় দেখবি সার্কেল হয়, সার্কেল হয়, কিছু কিছু জায়গায় দেখবি এরকম করে রেখা টাইপের হয়। তো কোথায় কিরকম হচ্ছে সেটাও বলছি। এখানে আছে দেখ যেটা, যে ইয়ং এর দ্বিরেখা চিত্র পরীক্ষায় এক বর্ণী আলোর পরিবর্তে, আমরা তো পরীক্ষাতে কিনে এক বর্ণী আলো, এক বর্ণী আলো বলতে কি একই কম্পাঙ্কের, ঠিক আছে, একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো, কেন কি সুসংগত উৎস হিসেবে আমরা ইউজ করছি। ইয়ং এর দ্বিরেখা চিত্র পরীক্ষায় এক বর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে কি হবে, সাদা আলো ব্যবহার করলে ব্যতিচার ঝালরের কেন্দ্রস্থিত সাদা রেখার দুদিকে বিভিন্ন রঙের উজ্জ্বল রেখা পাওয়া যাবে। কারণ শোন, যদি আমি এখানে সাদা আলোর উৎস ব্যবহার করি, এখান থেকে সব বর্ণের আলোক রশ্মি গিয়ে এইখানে কেন্দ্রে সমাদশায় মিলিত হবে, তাহলে সব বর্ণের আলো যদি এইখানে গিয়ে মিলিত হয় তাহলে কেন্দ্রে কি হবে, সাদা আলো, উজ্জ্বল আলো। আচ্ছা এবারে দেখ, এখান থেকে ধর আমি বলছি সাদা আলো বলতে 7টি বর্ণের কম্পাঙ্ক, 7টি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেরোবে। তো দেখ যেখানে নীল আর নীল কোনো জায়গায় যেখানে মিলে যাবে, তো সেখানে কি হবে, নীল রঙের একটা ব্রাইট স্পট হতে পারে, ঠিক আছে? যেখানে বেগুনি আর বেগুনি গঠনমূলক করে যাবে সেখানে বেগুনি তৈরি হবে। কেন্দ্রে তাহলে কি তৈরি হবে, সাদা উজ্জ্বল একটা স্পট তৈরি হবে, আর দু সাইডে কি হবে, বিভিন্ন রঙের পটি দেখা যেতে পারে। কেন কি কেন্দ্রে কেন সাদা হচ্ছে, কেন কি কেন্দ্রে সবাই এসে সমদশায় মিলবে, সব রঙের আলো যদি একসঙ্গে হয় তাহলে কি দেখাবে,
সাদাই দেখাবে। এখানে আছে কেন্দ্রস্থিত সাদা রেখার দুদিকে বিভিন্ন রঙের উজ্জ্বল রেখা পাওয়া যায়, কারণ কারণ সাদা আলোতে উপস্থিত প্রতিটি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য আলাদা আলাদা হওয়ায় প্রত্যেকের নিজস্ব ব্যতিচার সজ্জা গঠন করবে। মানে বেগুনি, দেখ আমি যদি শুধু বেগুনির কথা বলি, এই এই উৎস থেকে বেগুনি বেরিয়েছে, এই উৎস থেকেও বেগুনি বেরিয়েছে, তাহলে বেগুনির জন্য একটা ব্যতিচার ঝালর তৈরি হবে। এখান থেকে লালও বেরিয়েছে, এখান থেকেও লাল বেরিয়েছে, লাল রঙের জন্য একটা ব্যতিচার ঝালর সৃষ্টি হবে। ঠিক আছে, সব পয়েন্টে কিন্তু সব বর্ণের আলোক রশ্মি যে একসঙ্গে মিলে যাবে তা নয়, কেন্দ্রেই কেবলমাত্র সব বর্ণের আলোক রশ্মি একসঙ্গে মিলবে। এই জন্য কেন্দ্রে হবে কি সাদা, আর যেগুলোতে যেমন হচ্ছে রঙের, যেখানে গঠনমূলক হচ্ছে সেখানে সেই রঙের পটি পাওয়া যাবে। কি বলছে, গঠন করে ফলে ব্যতিচার ঝালর কি হচ্ছে রঙিন হয়, কিন্তু ব্যতিচার ঝালরের কেন্দ্রস্থিত রেখাটি সুসংগত উৎস দুটি থেকে সমান দূরত্বে থাকে, তাই ওই স্থানে সব রঙের আলোগুলি সমদশায় এসে পৌঁছায় এবং উজ্জ্বল সাদা আলোর সৃষ্টি করে। তাহলে বল, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে মানে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে কি হবে না, কেন্দ্রে একটা সাদা আলোর উজ্জ্বল পটি পাওয়া যাবে বা উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে এবং তার দু সাইডে রঙিন ব্যতিচার ঝালর পাওয়া যাবে। ক্লিয়ার হলো? তারপরে কি আছে, 2 নম্বর আছে, ছিদ্র দুটির একটিকে অস্বচ্ছ ফলক দিয়ে ঢেকে দিলে কি হবে, একটাই যখন হবে সে কি হবে, এই পুরোটাই আলো থাকবে। দুটো হলে তখন তো ব্যতিচার হবে, দুটো তরঙ্গের উপরিপাত হতে হবে। একটা তরঙ্গ হলে তার কেবলমাত্র একটাই যেটা হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যতিচার ঝালর হবে না। তাহলে ছিদ্র দুটির একটিকে অস্বচ্ছ ফলক দিয়ে ঢেকে দিলে ঝালর অদৃশ্য হয়ে যাবে, মানে ব্রাইট ডার্ক যেটা হচ্ছিল সেটা অদৃশ্য হয়ে যাবে, পর্দাকে একটানা আলো উদ্ভাসিত দেখা যাবে, মানে পুরোটাই আলো দেখা যাবে। ঠিক আছে, পুরোটাই আলো দেখা যাবে। বেশ। 3 নম্বর, একটি ছিদ্রকে ঈষৎ স্বচ্ছ কাগজ দিয়ে ঢেকে দিলে একই প্রস্থের ঝালর তৈরি হবে, তবে উজ্জ্বল পটিকে কম উজ্জ্বল এবং অন্ধকার পটিকে কম অন্ধকারাচ্ছন্ন দেখাবে। মানে সোজা কথা বলতে গেলে একটা ছিদ্রকে ঈষৎ অস্বচ্ছ পাতলা কাগজ দিয়ে ঢেকে দেওয়ার মানে কি শোন, প্রথমে ছিল দুটোই উৎসের তীব্রতা সমান সমান, I0 দুটো উৎসের তীব্রতা যদি সমান সমান হয়, তাহলে বল যেখানে যেখানে গঠনমূলক হবে সেখানে তীব্রতা কত হবে, 4I0, মানে ব্রাইট যেখানে হচ্ছে সেখানে কত হবে, 4I0, আর যেখানে ডার্ক হবে পুরোপুরি 0। দুটো উৎসের তীব্রতা যখন সমান হবে, দুটোই আমি যদি I0 নিই, তাহলে যেখানে গঠনমূলক হচ্ছে মানে ব্রাইট স্পট হচ্ছে সেখানে তীব্রতা হবে কত, 4 গুণ, আর যেখানে ডার্ক হচ্ছে সেখানে পুরো 0। এইবারে হয়েছে কি, আমি যদি একটাকে ঈষৎ স্বচ্ছ কাগজ দিয়ে ঢেকে দিই, পুরোপুরি নয়, ঈষৎ স্বচ্ছ কাগজ দিয়ে ঢেকে দিই, তাহলে এখানে দেখা যাবে তো I0 নয়, কিছুটা কম। মানে ধরো আমি বললাম এর তীব্রতা হচ্ছে 5, এর তীব্রতা 3। ঠিক আছে, তাহলে যেখানে ব্রাইট হচ্ছে সেখানে কত হবে, সেখানে হবে কি, দুজনের তীব্রতা আমরা জানি I ম্যাক্সিমাম কোন ফর্মুলাতে আসবে, I ম্যাক্সিমাম আসবে √I1 প্লাস √I2 এর হোল স্কয়ার, মানে √5 প্লাস √3 এর হোল স্কয়ার করলে যা হয়। আর I মিনিমাম কত আসবে, I মিনিমাম করলে √5 মাইনাস √3 এর হোল স্কয়ার করলে যা হয়। বল এইটা কি সেই আগের মতো 4 গুণ হচ্ছে, মানে 5 এর 4 গুণ 20 হতো না, 20, মানে প্রথমে তো 5 ছিল দুজনেরই, 20 যে হতো, এটাকে ক্যালকুলেশন করলে কি 20 আসবে, 20 আসবে না, কিছুটা কম আসবে। আর এটাকে ক্যালকুলেট করলে পুরো তো 0 আসছে না, মানে এই ঈষৎ স্বচ্ছ কাগজ দিয়ে ঢেকে দিলে যে উজ্জ্বল যেখানে যেখানে ব্রাইট হচ্ছিল তার তীব্রতা কিছুটা কমে যাবে, আর যেখানে যেখানে পুরো অন্ধকার হচ্ছিল সেখানেও কিছু কিছু আলো পাওয়া যাবে। মানে যেখানে অন্ধকার হয়েছিল সেখানে তো প্রথমে 0 হয়েছিল, I0 দুজন মিলে বিপরীত দশায় পুরো 0 হয়ে গেছিল, তাহলে যেখানে 0 হচ্ছিল সেখানে কিন্তু এখন কিন্তু পুরো 0 হচ্ছে না,
যদি এটা 5 আর এটাও 5 হতো তবে তো 0 হতো, এটা এখন 5 নয়, কিছুটা কমে গেছে। তো এই কারণে কি হচ্ছে, যে ঈষৎ স্বচ্ছ কাগজ দিয়ে ঢেকে দিলে কি হবে, উজ্জ্বল পটির তীব্রতা কিছুটা কমে যাবে আর অন্ধকার পটিতে কিছুটা আলো থাকবে। ক্লিয়ার? এবারে হেডিং লিখবি, এটা পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন হলেও হতে পারে, তাহলে লিখবি কি, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায়, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ব্যতিচার ঝালরের প্রস্থ, ব্যতিচার ঝালরের প্রস্থের রাশিমালা প্রতিষ্ঠা করো। ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ব্যতিচার ঝালরের প্রস্থ রাশিমালা প্রতিষ্ঠা করো। ব্যতিচার ঝালরের প্রস্থ রাশিমালা প্রতিষ্ঠা করো। ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি, ছিদ্রগুলো কেমন বলেছি, দুটো রেখা ছিদ্র। ক্লিয়ার? দুটো রেখা ছিদ্র। দেখ আমি এখানে দেখাচ্ছি, ধরো এখানে একটা বক্স করা আছে, এখানে একটা ছিদ্র আছে, এটা ছিদ্র এখানে, আর তার সাইডে এরকম একটা ছিদ্র আছে। ঠিক আছে? আর হচ্ছে এই এই বোর্ডটা হচ্ছে কি স্ক্রিন, এই বোর্ডটা হচ্ছে স্ক্রিন। তাহলে কি হবে, এখান থেকে আলোক রশ্মি যাবে স্ক্রিনে পড়বে, এখান থেকে আলোক রশ্মি যাবে স্ক্রিনে পড়বে, ঠিক না? দেখ এই যে যে দুটো যে রেখা, এই দুটো রেখার মাঝ বরাবর একটা রেখা হচ্ছে এটা, এই স্ক্রিনে মাঝ বরাবর একটা রেখা হচ্ছে কি, ধরো এটাই, এই রেখা। দেখ দুটো রেখা থেকে যে আলোক রশ্মি যাচ্ছে এখান থেকে, দেখ কি হবে, আমি এখান থেকে সোজা যাই দুজন থেকে সেম লেন, এখান থেকে একটু উপরে এখানে গিয়ে মিললেও সেম লেন, এখান থেকে একটু নিচে দুজন থেকে গেলেও সেম লেন। তার মানে কি হচ্ছে, এই রেখা বরাবর দুজনেই সমদশায় পড়ছে, মানে এই রেখা বরাবর পুরোটাই কি হবে, উজ্জ্বল আলো। তার মানে এখানে ব্যান্ড কি রকম হবে, রেখা, যেহেতু ছিদ্র রেখা, তাহলে কি হচ্ছে, ব্যান্ড তৈরি হচ্ছে কি, প্রথমে একটা উজ্জ্বল পটি তৈরি হবে এখানে, লাইট। ঠিক আছে? এটা হচ্ছে কি, আঁকবে না কিছু, এটা হচ্ছে ব্রাইট স্পট তৈরি হবে। ক্লিয়ার? তারপরে কি হবে জানিস, তারপরে দেখ এটা ব্রাইট হওয়ার পরে কিছুটা ডার্ক হবে, তারপরে আবার একটা যে ব্রাইট আসবে, সে কিন্তু একদম এর সমান্তরাল হবে না, কিছুটা হালকা এরকম বাঁকা হবে, তারপরে দেখবি এরকম হালকা বাঁকা হবে এরকম। এ কেন এরকম বাঁকছে, এর একদম বড় ধরনের বিশাল ম্যাথমেটিক্স হয়, তোদের বইতে জাস্ট ছবি একটু এঁকে রেখেছে, এ কেন এরকম বেঁকে যাচ্ছে, মানে অধিবৃত্তাকার কেন হচ্ছে, ঠিক আছে, সেটা আমরা কিন্তু এখানে আমাদের কাজ নয়। বাট আমরা এরকম দেখছি যে এখানে যে ব্যতিচার ঝালর হচ্ছে, সেগুলো কিরকম হচ্ছে, রেখাটা মানে এরকম লম্বা টাইপের হচ্ছে, ঠিক আছে, মানে রেখা টাইপের হচ্ছে। কিছু কিছু ব্যতিচার ঝালর হবে দেখবি সার্কেল হবে, সার্কেল হবে। সেটা কখন হবে সার্কেল, যখন দেখ এটা কিরকম হচ্ছে, এটা স্ক্রিন, দুটো রেখা এরকম না, হ্যাঁ, আচ্ছা, এটা স্ক্রিন, এখানে একটা উৎস, এরপরে একই রেখা এখানে একটা উৎস, তাহলে কিন্তু ওখানে কিন্তু সার্কেল তৈরি হবে। মানে এটা স্ক্রিন, এটা স্ক্রিন, যদি দেখিস যে এরকম দুটো উৎস হচ্ছে স্লিট টাইপের, তাহলে দেখবি যে এখানে রেখা টাইপের হবে। ক্লিয়ার? যদি এরকম হয়, এখানে একটা উৎস এখানে একটা উৎস, মানে একই রেখায়, তখন কিন্তু এখানে একটা প্রথমে ব্রাইট স্পট তৈরি হবে, তারপরে ডার্ক, তারপরে ব্রাইট, তারপরে ডার্ক। এটা তোদের নেই, এটা তোদের নেই, এখানে সার্কেল হবে কেন, এই বিন্দু থেকে এখানে যে দশা হবে, এই নিচেও সেম দশা হবে, স্ক্রিনের উপরে সার্কেল বরাবর কি হবে, একটা সার্কেল বরাবর সবারই সেম ফেজ ডিফারেন্স হবে। ওই জন্য এখানে কি হবে, বৃত্তাকার। তোদের কি হচ্ছে, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা, মানে দুটোই রেখা, দুটোই রেখা, তাহলে স্ক্রিনের উপরে কিরকম হবে, রেখা 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 এরকম টাইপের। এবার রেখা বলছি বলতে কি, কিছুটা বেধ হবে, একটু মোটা থাকবে, ঠিক আছে, মানে আলো তারপরে অন্ধকার, তারপরে আলো তারপরে অন্ধকার। তো আমাদের এইটা মাপতে হবে যে এটা কতটা বেধ হচ্ছে, আলো যে জায়গা তার বেধ কত, অন্ধকার যে জায়গা তার বেধ কত, তারপরে আলো যে জায়গা হচ্ছে। এবারে বলতে হবে কি, যে আলো যে পটিটা হচ্ছে তার বেধ আর অন্ধকার যে পটিটা হচ্ছে তার বেধ, এই দুটো বেধ সমান হচ্ছে কিনা সেটাও বলতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করব, সিম্পল ছবি নেব, কি সিম্পল ছবি নেব এখানে,
কি লিখবি? প্রথমে আমি আগে ছবিটা এঁকে নিচ্ছি। প্রথমে দেখ, এটা হচ্ছে কি স্ক্রিন, আমি লিখছি এখান থেকে একদম সাইডে ছবি আঁকবি যেরকমটা বলছি। এবার লেখা শুরু করছি। এটা হচ্ছে স্ক্রিন আছে এরকম, এটা ঠিক আছে স্ক্রিন। এবারে কি করবি, এইখানে দুটো ছোট ছিদ্র করে রাখবি এরকম করে, ক্লিয়ার? হ্যাঁ, এইটা। এটা হচ্ছে কি 1 নম্বর হচ্ছে কি উৎস। উৎস কি এ বি নাম দেওয়া যেতে পারে, বাট আমি S1 নাম দিচ্ছি, S1 S2, ক্লিয়ার? S1 S2, শুধু এটুকুই এঁকেছি, আর কিছু আঁকিনি। আগেও এটা এঁকেছিলাম একটু আগে। তো এখানে এবার লিখবো, ধরি এইটুকু ছবি আঁক, তারপরে লেখা শুরু করব। আমি একটু একটু করে ছবি আঁকবো, একটু করেই লিখবো, পুরো একসঙ্গে ছবি আঁকছি না। এটা স্ক্রিন, আর এটা হচ্ছে কি একটা একটা এইখানে হচ্ছে স্লিট কেটে রেখেছি দুটো, ক্লিয়ার? এখানে সামনে স্ক্রিন আছে, এখানে দুটো স্লিট আছে, S1 আর S2। স্লিটকে আমরা এখানে এরকমই দেখাচ্ছি। লেখ, ধরি S1 এবং S2 হলো, ধরি S1 এবং S2 হলো দুটি একবর্ণী সুসংগত আলোক উৎস। ধরি S1 এবং S2 হলো দুটি একবর্ণী সুসংগত আলোক উৎস, হয়েছে? যা যা ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের যা ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলো নিঃসরণ করে, যা ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলো নিঃসরণ করে। দুজনে প্রথম লাইন লিখেছি, ধরি S1 এবং S2 হলো দুটি একবর্ণী সুসংগত আলোক উৎস যা ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলো নিঃসরণ করে, পূর্ণচ্ছেদ। এবারে শোন, এটা আমি লিখে নেব কি পর্দা বলে, ঠিক আছে? পর্দা। তো লিখবো কি, এখান থেকে এরকম লিখে দেব হচ্ছে ক্যাপিটাল ডি। এটা এবার লিখবো কি না, ক্যাপিটাল ডি সমান উৎস হতে বা আলোক উৎস হতে পর্দার লম্ব দূরত্ব। বেশি লিখবো না, কেন কি 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বর হতে পারে, বাট চান্স বেশি 2 নম্বর, ঠিক আছে? ডি হচ্ছে কি আলোক উৎস হতে পর্দার লম্ব দূরত্ব। স্মল ডি সমান কি লিখবো, উৎসদ্বয়ের মধ্যে ব্যবধান, মানে এই যে S1 আর S2 এর মধ্যে ব্যবধান কত হচ্ছে, স্মল ডি। মানে আমি লিখতে পারি S1 S2, ঠিক না? উৎসদ্বয় বলতে কোনটা কোনটা, S1 আর S2, ক্লিয়ার? এক্ষেত্রে স্মল ডি ইজ ভেরি ভেরি লেস দেন ক্যাপিটাল ডি। অবশ্যই উৎস দুটো খুব কাছে থাকছে, এদের মাঝে যে উৎস থেকে পর্দার যে গ্যাপ, সেই গ্যাপ এর থেকে এই উৎসদ্বয়ের মধ্যে যে গ্যাপ সেটা অনেক ছোট, মানে উৎস দুটো খুব কাছাকাছি। তাহলে আমাকে আর লিখতে হলো না যে উৎসদ্বয় খুব কাছাকাছি অবস্থিত, এত কিছু লিখতে হচ্ছে না। ক্লিয়ার? বেশ, এবারে আমি কি করব, এখান থেকে দেখ একটা আমি লাইন টানলাম, এখান থেকে মধ্যবিন্দুর একটা লাইন টানলাম। এই লাইনকে আমি নাম দিলাম কত না, ই বা সি দিচ্ছি, সেন্টার সি, এইটা ঠিক আছে, সি। দেখ, যদি আমি বলি যে S1 এবং S2 থেকে আলোক তরঙ্গ যদি সি তে গিয়ে মেলে, মানে কেন্দ্রবিন্দুতে গিয়ে মেলে, তাহলে কি হবে, দুজনেই একই পথ অতিক্রম করে যাবে,
সেক্ষেত্রে পথ পার্থক্য শূন্য হবে। তো কেন্দ্রে হবে কি না উজ্জ্বল পটি, ঠিক না? তাহলে কি লিখবো এটাকে? লেখ S1 এবং S2 হতে আলোক তরঙ্গ S1 এবং S2 হতে আলোক তরঙ্গ S1 এবং S2 হতে আলোক তরঙ্গ সি বিন্দুতে গিয়ে মিলিত হলে S1 এবং S2 হতে আলোক তরঙ্গ সি বিন্দুতে গিয়ে মিলিত হলে তরঙ্গ দুটি একই পথ অতিক্রম করে। তরঙ্গ দুটি একই পথ অতিক্রম করে। তরঙ্গ দুটি একই পথ অতিক্রম করে। সেক্ষেত্রে পথ পার্থক্য শূন্য হয়। সেক্ষেত্রে পথ পার্থক্য শূন্য হয় এবং সি বিন্দুতে উজ্জ্বল পটি গঠিত হয়। এবং সি বিন্দুতে উজ্জ্বল পটি গঠিত হয়। এবং সি বিন্দুতে উজ্জ্বল পটি গঠিত হয়। একে কেন্দ্রীয় উজ্জ্বল পটি বলে। কেন্দ্রীয় হয়েছে না, একে কেন্দ্রীয় উজ্জ্বল পটি বলে। ক্লিয়ার? এবারে কাজ কি হবে? সি তো কেন্দ্রীয় উজ্জ্বল পটি হচ্ছে, আমরা বুঝে গেছি। এবারে কাজ হবে সি বিন্দু থেকে কিছুটা দূরত্বে পর্দার উপরে একটা বিন্দু আমরা নেব, ঠিক আছে? ধরে নিচ্ছি এটা কোন বিন্দু? পি বিন্দু। সি বিন্দু থেকে কিছুটা দূরে পর্দার উপরে একটা বিন্দু নিচ্ছি এবং সেটা হচ্ছে কত না এক্স দূরত্ব। এরপরে লেখ সি বিন্দু হতে এক্স দূরত্বে পর্দার উপরে একটি বিন্দু পি। সি বিন্দু হতে এক্স দূরত্বে পর্দার উপরে একটি বিন্দু পি। সি বিন্দু হতে এক্স দূরত্বে পর্দার উপরে একটি বিন্দু পি। ঠিক আছে? পূর্ণচ্ছেদ। S1 এবং S2 হতে আলোক তরঙ্গ S1 এবং S2 হতে আলোক তরঙ্গ S1 এবং S2 হতে আলোক তরঙ্গ পি বিন্দুতে মিলিত হলে S1 এবং S2 হতে আলোক তরঙ্গ পি বিন্দুতে মিলিত হলে, ঠিক আছে? এবার স্টপ করবি। দেখ কি রকম করছে শোন। S1 থেকে একটা আলোক তরঙ্গ পি তে যাচ্ছে, সোজা লাইন টানবি, ঠিক আছে? আলোক তরঙ্গ বলতে আমি এখানে সোজা রেখাই দিচ্ছি। আর S2 হতে একটা আলোক তরঙ্গ পি তে গিয়ে মিলিত হচ্ছে, দুটো আলোক তরঙ্গ লিখেছে। S1 থেকে পি পর্যন্ত দূরত্ব কত? S1 পি। S2 থেকে পি পর্যন্ত দূরত্ব কত? S2 পি। এদের মধ্যে পথ পার্থক্য কত কি করে করব? পথ পার্থক্য করব কি, দেখ আমি এখানে কি করছি, প্রথমে এই যে লাইনটা এখানে আমি একটা ডটের লাইন টেনে নিলাম। এই যে ডটের লাইন, দেখ ডি এর যে লাইন, ক্যাপিটাল ডি এর যে লাইন, সেই লাইন আমি ধরলাম কত কোণে ঘুরে গেছে? থিটা কোণে। এটাকে থিটা দিক কি বললাম? এই যে দেখ এদের মাঝখানটায় এই পয়েন্ট হচ্ছে কি, এই পয়েন্ট থেকে আমি পি পর্যন্ত একটা লাইন টানলাম, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমি নাম দিয়ে দিলাম কত না এ পয়েন্ট নাম দিয়ে দিয়েছি। ক্লিয়ার? এ পয়েন্ট নাম দিবি। এ থেকে ডটের লাইন এই যে আছে, এ থেকে ডটের লাইন এই যে পি তে আছে। কি বলেছি? এই দুটো ডটের লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। দুটো ডটের লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। কোনো অসুবিধা আছে ছবিতে? বেশ। ঠিক আছে, দুটো ডটের লাইনের মধ্যে অ্যাঙ্গেল থিটা। এবারে আমি আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম, যে এটা হচ্ছে স্মল ডি, এটা হচ্ছে ক্যাপিটাল ডি, ঠিক না? কালো পেনটা হচ্ছে স্মল ডি, রেড পেনটা হচ্ছে কি ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি যদি থিটা কোণে বেঁকে যায়
তাহলে কালো পেনটাও থিটা কোণে আগের থেকে বেঁকে যাবে। মানে এবারে আমি কি করব, যে লেখ S1 থেকে S2P রেখার উপরে S1 থেকে, ছবি এঁকে নিয়েছিস সবাই? আর ছবি বাকি আছে কি? ছবি বাকি নেই? হ্যাঁ, S1 থেকে S2P রেখার উপরে, S1 থেকে S2P রেখার উপরে, S1 থেকে S2P রেখার উপরে S1D লম্ব টানা হলো। S1 থেকে S2P রেখার উপরে S1B লম্ব টানা হলো। কোনো সমস্যা আছে? S1 থেকে S2P রেখার উপরে S1B লম্ব টানা হলো। তাহলে কোনটা 90 ডিগ্রি কোণ হচ্ছে? এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর এটা হচ্ছে কি, এই কোণটা কত হবে? থিটা। বেশ, হয়ে গেছে। আর কোনো জটিল জিনিস নেই এখানে। ক্লিয়ার? S1 থেকে S2P রেখার উপরে S1B লম্ব টানা হলো। ক্লিয়ার? বেশ। প্রথম লেখা কতটা ছিল? পি বিন্দুতে তরঙ্গ দুটি মিলিত হলে, ঠিক আছে, পি বিন্দুতে তরঙ্গ দুটি মিলিত হয় লিখে দে, হলে না লিখে হয় লিখে দে। ওই তো বললাম তো, এইটা হচ্ছে কি, দেখ এই যে এটা স্মল ডি হচ্ছে ব্ল্যাক পেন আর ক্যাপিটাল ডি হচ্ছে রেড পেন। ক্যাপিটাল ডি এর লাইন যদি থিটা কোণে বেঁকে যায়, তাহলে ব্ল্যাক পেনটাও তো আগের থেকে থিটা কোণে বেঁকে যাবে না? ওই জন্য এই দেখ, এটা হচ্ছে ব্ল্যাক পেনের লাইন, এ পরে কত হয়ে যাবে? থিটা কোণ। ঠিক আছে, এইটুকু সিম্পল জিওমেট্রিকে না করে বইতে পিথাগোরাসের থিওরেম ধরে স্কোয়ার করে তারপরে কত স্টেপ করার পরে এসছে। ক্লিয়ার? এবারে বল, দুটো তরঙ্গ, একজন গেছে S1 থেকে P, একজন গেছে S2 থেকে P, এইটুকু লম্ব টেনে দেওয়ার পরে কি মনে হচ্ছে? S1P আর BP দুটো লেন্থ সেম, S2B লাইনটা বাড়তি, তাই না? S2B লাইনটা বাড়তি, তাহলে ওটাই হচ্ছে কি পথ পার্থক্য, ওটাই হচ্ছে পথ পার্থক্য। এবার লিখবি চিত্র অনুযায়ী পথ পার্থক্য সমান, চিত্রানুযায়ী পথ পার্থক্য সমান S2B। চিত্রানুযায়ী পথ পার্থক্য সমান S2B, ঠিক না? পথ পার্থক্য সমান S2B। বেশ, এবার আমি কি করবো, একটা ছবি আঁকবো এখানটায়। এই দেখ S1 S2, ঠিক না? তারপরে এরকম আছে, এখান থেকে একটা লম্ব টানবো এরকম করে, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে B। হ্যাঁ, সাইডে ছোট করে ছবি আঁকবে। এটা হচ্ছে ডি লেন্থ, 90 ডিগ্রি। এটা বি কোণটা কিন্তু 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার লিখবি ত্রিভুজ S1 S2B হতে পাই, ত্রিভুজ S1 S2B হতে পাই। কি করব না, আমাকে কি বার করতে হবে? S1B, এটা থিটা কোণ, এটা থিটা কোণ। বল থিটা কোণের বিপরীত বাহু কোনটা? হচ্ছে S2B। S2B বাই S1 S2 সমান সাইন থিটা। থিটা কোণের বিপরীত বাহু কি হচ্ছে? লম্ব, লম্ব। আর 90 এর বিপরীত বাহু কি হচ্ছে? S1 S2, মানে লম্ব বাই অতিভুজ লিখেছি, মানে সাইন থিটা। বেশ, তাহলে এখানে কি হচ্ছে? S2B বাই ডি সমান সাইন থিটা, S2B সমান ডি সাইন থিটা। বক্স করতে হবে না, আমি বক্স। S2B হচ্ছে কত? ডি সাইন থিটা, হয়েছে ডি সাইন থিটা। বেশ, এটাই হচ্ছে পথ পার্থক্য।
এবারে শোন, এটা সব জায়গায় কাজে লাগবে, মানে থিটা যত খুশি বড় হোক না কেন, থিটা যত খুশি বড় হোক না কেন সব জায়গায় কাজে লাগবে। তবে আমরা আগে একটা কন্ডিশন ধরে রেখেছি, স্মল ডি ইজ ভেরি ভেরি লেস দেন ক্যাপিটাল ডি। তার মানে থিটাও খুব ছোটই হবে, থিটাও কি হবে, খুব ছোট হবে। তাহলে আমরা কি করব, এরপরে লেখ থিটা খুব ক্ষুদ্র হলে, থিটা খুব ক্ষুদ্র হলে, ঠিক আছে, থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা নিয়ার ইজিক্যালস টু ট্যান থিটা সমান সমান ট্যান থিটাকে আমি কি লিখবো শোন, ট্যান থিটাকে কি লিখবো, একটা ত্রিভুজ হচ্ছে দেখ, এসিপি ত্রিভুজ থেকে, এসিপি ত্রিভুজের এই কোণটা কি থিটা, তাহলে লম্ব কোণটা সিপি আর ভূমি কোণটা এসি, তাহলে কি করব, সিপি বাই এসি, সিপি বাই এসি সমান কি লিখবো, এক্স বাই ক্যাপিটাল ডি, সাইডে লিখে দিবি ত্রিভুজ এসিপি হতে। লাস্টে আসবে কি, সুতরাং পথ পার্থক্য সমান, পথ পার্থক্য সমান কি হবে, ডি ডি ইন্টু এক্স বাই ক্যাপিটাল ডি। তাহলে কি ডি সাইন থিটার মান ট্যান থিটার সমান ট্যান থিটার মান এক্স বাই ক্যাপিটাল ডি, তাহলে এটাই হচ্ছে কি পথ পার্থক্য, এটাই হচ্ছে কি পথ পার্থক্য। ক্লিয়ার? লেখা বড় হয়ে যাচ্ছে অনেক না, লেখা বড় হয়ে যাচ্ছে, 3 নম্বরের মতো লেখা হয়ে যাচ্ছে। এবারে 2 নম্বর যদি হয় তখন আমরা কি করব জানিস, তখন আমরা কিছু লিখবো না, সামনে শুধু লিখে দেব কি, যে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দুটি উৎস হচ্ছে কি S1 S2, এবং লিখে দেব কি না S1 S2 সমান স্মল ডি, ছিদ্র থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি, স্মল ডি ইজ মাচ মাচ লেস দেন ক্যাপিটাল ডি। দেন তারপরে লিখবো কি, যে সি বিন্দুতে কেন্দ্রে উজ্জ্বলপটি হয়, আর সি থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে দুটি তরঙ্গ মিলিত হলে চিত্র অনুযায়ী পথ পার্থক্য সমান বাকিটা। ক্লিয়ার? যেমন কোশ্চেন সেরকম লেখা। 3 নম্বর, 2 নম্বরে তো এত লেখা যাবে না, ঠিক আছে, আশা করি 3 নম্বরে দিলেও দিতে পারে, বাট 2 নম্বরে এত লেখা যাবে না। এবার দেখ পথ পার্থক্য হয়ে গেল, পথ পার্থক্য হয়েছে, এই পথ পার্থক্যর হিসাবে আমরা কি করব না প্রতিপ্রস্থ বার করব। দেখ এই যে পথ পার্থক্যটা, এই যে পথ পার্থক্যটা যদি ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয় তাহলে পি পয়েন্টে কি হবে, উজ্জ্বল বিন্দু। আর যদি এই পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক হয় তাহলে পি বিন্দুতে কি হবে, অন্ধকার বিন্দু হবে। ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু বল যে ওই পয়েন্টে এক্সাক্ট ল্যামডা বাই 2 এর যুগ্ম বা এক্সাক্ট ল্যামডা বাই 2 এর অযুগ্ম নাও তো হতে পারে, অন্য কিছু তো হতে পারে। তো তার মানে কি হচ্ছে, দেখ একদম এই পয়েন্টে ধরা হচ্ছে কত না ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, তাহলে এখানে পুরো একদম উজ্জ্বল। এরপরে কি হবে, উজ্জ্বলতা আস্তে আস্তে কমতে থাকবে, তারপরে শুরু হয়ে যাবে কি অন্ধকার পটি, তার আবার অন্ধকার বাড়তে থাকবে, তারপরে আবার এখান থেকে কি হবে হালকা আলো, আবার উজ্জ্বলতা বেশি হবে, আবার উজ্জ্বলতা কমতে থাকবে। তো দেখ আমি যে উজ্জ্বল পটির বেদ বার করব, কি করে করব না, দুটো অন্ধকার পটির মাঝের গ্যাপ একটা উজ্জ্বল পটি, ঠিক কি না, আবার দুটো উজ্জ্বল পটির মাঝের গ্যাপ হয়ে যাবে কি অন্ধকার পটির বেদ, ঠিক কি না। বেশ, এইটা এবার আমরা কি করব, যে এখানে লিখবো কি পটি প্রস্থ যেটা, এবার লেখ পথ পার্থক্য, পথ পার্থক্য, পথ পার্থক্য যদি, যদি পথ পার্থক্য যদি 2n ল্যামডা বাই 2 হয়, হয় তবে পথ পার্থক্য যদি 2n ল্যামডা বাই 2 হয় তবে, তবে পি বিন্দুটি উজ্জ্বল, উজ্জ্বল বিন্দু হবে,
এবং যদি 2n-1 λ/2 হয় তবে সেটি অন্ধকার বিন্দু হবে। তবে সেটি কি হবে না, অন্ধকার বিন্দু হবে। পি বিন্দু যদি কি বলছি, যদি পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক হয় তাহলে পি বিন্দুটি কি হবে, উজ্জ্বল বিন্দু। আর যদি λ/2 এর অযুগ্ম গুণিতক হয় তাহলে হয়ে যাবে কি, অন্ধকার বিন্দু। তাহলে এবার লিখবো কি 1 নম্বর, পি বিন্দুটি উজ্জ্বল বিন্দু বা উজ্জ্বল হওয়ার শর্ত। কি লিখবো, পথ পার্থক্য কত, এক্স ডি বাই ক্যাপিটাল ডি সমান 2n λ/2। তাহলে বল এক্স কত হবে, 2n ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 স্মল ডি, ঠিক কি না, একটা 2 কেটে যাবে, তাহলে কত হচ্ছে n ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। n ল্যামডা, দেখ আমি বলবো পরীক্ষায় এটা মনে রাখার দরকারই নেই, এটাই মনে রাখবি শুধু, ঠিক আছে, এটাই মনে রাখবি। কোনটা, পথ পার্থক্য কত হচ্ছে ডি স্মল ডি এক্স বাই ক্যাপিটাল ডি। এবার এ তো আমি তো যেমন বলবে সেরকম হিসাবে করব, ঠিক না। বেশ, পি বিন্দুটি উজ্জ্বল হওয়ার শর্ত হচ্ছে এটা, ক্লিয়ার। পি বিন্দুটি উজ্জ্বল হওয়ার শর্ত হচ্ছে কত না, এক্স ডি বাই ক্যাপিটাল ডি সমান 2n λ/2। এখান থেকে কি হচ্ছে, এটা 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 ঠিক আছে তো, λ/2 এর যুগ্ম গুণিতক, তাহলে সেখান থেকে 2 কেটে গিয়ে কত হচ্ছে, এক্স এর মান কত হচ্ছে n ল্যামডা ডি বাই ক্যাপিটাল স্মল ডি, ক্লিয়ার। এবারে উজ্জ্বল যে পটি হচ্ছে তার বেদ আমি দেখ কি করে করতে পারি। দেখ এখানে দুটো উজ্জ্বল পটি, ধরো আমি বললাম যে 3 নম্বর উজ্জ্বল পটি আর 4 নম্বর উজ্জ্বল পটির মাঝে ব্যবধান কি বোঝাবে, একটা ডার্ক, হ্যাঁ কি না। 3 নম্বর আর 4 নম্বরের মাঝে যে গ্যাপটা থাকবে একটা ডার্ককে বোঝাবে। তাহলে আমি 3 নম্বর 4 নম্বর করতে পারি, 2 নম্বর 3 নম্বর করতে পারি, 5 নম্বর 6 নম্বর করতে পারি, সবারই কিন্তু সেম বেদ আসবে, তাই তো। তাহলে এখানে আমি কি লিখবো, যে অন্ধকার পটির বেদ, অন্ধকার পটির বেদ সমান, অন্ধকার পটির বেদ সমান আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে n+1 তম উজ্জ্বল পটির, ঠিক আছে, মানে আমি এরকম লিখতে পারি x n+1 মাইনাস xn, মানে কি n+1 তম উজ্জ্বল পটির অবস্থান মাইনাস n তম উজ্জ্বল পটির অবস্থান। দেখা গেল n+1 তম উজ্জ্বল পটি আছে 7 সেমিতে আর n তম উজ্জ্বল পটি আছে 5 সেমিতে, তাহলে মাঝে গ্যাপ কত, 2 সেমি, ওটাই হচ্ছে কি একটা অন্ধকার পটির বেদ, ঠিক। তাহলে কত হবে এখানে, হয়ে যাবে কত, কি লিখবো, x, দেখ n+1, ঠিক আছে, তুই এটাকে বাংলা এমনি লিখতেও পারিস যে n+1 তম উজ্জ্বল পটির অবস্থান মাইনাস n তম, এক কাজ করি একে লিখে নিয়েছিস সবাই, ঠিক আছে, একে কি লিখতে পারিস যে n+1 তম উজ্জ্বল পটির অবস্থান মাইনাস n তম উজ্জ্বল পটির অবস্থান, মাইনাস n তম উজ্জ্বল পটির অবস্থান। n+1 তম উজ্জ্বল পটির অবস্থান মাইনাস n তম উজ্জ্বল পটির অবস্থান, বল কি হবে এখান থেকে, ভ্যালুটা বসিয়ে দে। প্রথমে কি করবি, এখানে n+1 ল্যামডা ডি বাই স্মল ডি মাইনাস n ল্যামডা ডি বাই স্মল ডি, তো দেখেই বোঝা যাচ্ছে কি হবে,
এন এন চলে যাবে, হয়ে যাবে শুধু উত্তর ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, আর কিছু নেই। ঠিক তো, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে অন্ধকার বটির বেধ কত আসছে? ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এরপরে 2 নম্বর দিয়ে লিখবি, 2 নম্বর দিয়ে লিখবি পি বিন্দুটি অন্ধকার পটি হওয়ার শর্ত। হ্যাঁ, পি বিন্দুটি অন্ধকার পটি হওয়ার শর্ত। তাহলে কি হবে? পথ পার্থক্য কত ছিল? এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি, তাই তো, সমান এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি সমান কত হবে না 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। তাহলে এক্স সমান কত হবে? 2n মাইনাস 1 ল্যামডা স্মল ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 ইন্টু স্মল ডি। ঠিক আছে কিনা বল? ঠিক আছে। পথ পার্থক্যটাই মনে রাখবি, এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি। স্মল ডি হচ্ছে দুটো স্লিটের মধ্যে গ্যাপ, ক্যাপিটাল ডি হচ্ছে কি স্লিট এবং পর্দার মধ্যে গ্যাপ। এরপরে কি আসবে? উজ্জ্বল পটির বেধ। উজ্জ্বল পটির বেধ, বেধ সমান আমি কি বলতে পারি না n প্লাস 1 তম অন্ধকার পটির অবস্থান মাইনাস n তম অন্ধকার পটির অবস্থান। অন্ধকার পটির অবস্থান। তাহলে দেখ, প্রথমে n প্লাস 1 বসাতে হবে, 2 n এর জায়গায় কত বসাবি? n প্লাস 1 মাইনাস 1 ল্যামডা ডি বাই 2d মাইনাস কত হবে? 2n মাইনাস 1 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ক্যালকুলেশন করে দেখ, ওটাই আসবে কত? ল্যামডা ডি বাই স্মল ডি। ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি করে দেখ, ওটাই আসবে। এখান থেকে দেখতে পারিস 2n প্লাস 2 মাইনাস 1 ল্যামডা ডি, এখানে 2n মাইনাস 1 ল্যামডা ডি কাটাকুটি করে দেখবি ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি আসবে। হ্যাঁ, এটা হ্যাঁ, কোনটা? এটা আর এটা, এটা কি? পথ পার্থক্য। অন্ধকার পটি হওয়ার শর্ত কি? পথ পার্থক্য কত হবে? ল্যামডাও তো একটা ডিস্টেন্স, ল্যামডাও তো একটা দূরত্ব নাকি? ল্যামডা কি? ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকের অযুগ্ম গুণিতক যেখানে পড়বে সেটাই হবে অন্ধকার। ল্যামডাও তো একটা তরঙ্গ, মানে তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা দূরত্বই বোঝাচ্ছে। তারপরে লাস্টে কি লিখবো? সুতরাং সুতরাং ব্যতিচার ঝালরের ব্যতিচার ঝালরের ব্যতিচার ঝালরের উজ্জ্বল এবং অন্ধকার পটির উভয়ের বেধ সমান। উজ্জ্বল এবং অন্ধকার পটির উভয়ের বেধ সমান আসছে। কত আসছে? বেধ সমান কত আসছে না বেধ সমান ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। একদম। কারোর একটা খাতা আমি দেখতে চাই, দেখি খাতাটা দেখি। শোন কি বলছি,
এই যে যে লেখা আছে এটা যদি 3 নাম্বার দিয়ে দেয়, পরীক্ষাতে পার্ট কোশ্চেন আসে কিরকম, পরীক্ষাতে পার্ট কোশ্চেন আসে যে ব্যতিচার ঝালরে উজ্জ্বল পটির বেদ নির্ণয় করো শুধু, বা অন্ধকার পটির বেদ নির্ণয় করো। তাহলে উজ্জ্বল পটির বেদ বললে আমি কি করব, দুটো অন্ধকার পটির মধ্যে গ্যাপ করে নেব, ঠিক আছে। অন্ধকার পটির বেদ বললে দুটো উজ্জ্বলের মধ্যে গ্যাপ করে নেব, ঠিক আছে। এবারে যেটা হলো যে যদি 2 নম্বরের কোশ্চেন হয় তাহলে লিখবি কি, এরকম ছবি আঁকার পরে লিখে দিবি যে দুটো S1 S2 উৎস হতে এক বর্ণী এবং সুসংগত আলোকগুচ্ছ, এদের দুটো সুসংগত আলোকগুচ্ছ এক বর্ণী আলো বিকিরণ করছে এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত, ল্যামডা। ক্লিয়ার? ছবিতে এগুলো দেখানোর পরে লিখবি যে সি বিন্দুতে কেন্দ্রীয় উজ্জ্বল পটি হচ্ছে, সি থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে দুটি তরঙ্গ মিলিত হলে সেক্ষেত্রে পথ পার্থক্য চিত্রানুযায়ী করে দিবি কত, ডি মানে স্মল ডি সাইন থিটা। তারপরে লিখবি কি যে থিটা খুব ক্ষুদ্র, সেই কারণে স্মল ডি এক্স বাই ক্যাপিটাল ডি হচ্ছে পথ পার্থক্য। তাহলে এটুকু লিখতে বড়জোর কত 4-5 লাইন হলো এর মধ্যে, ঠিক না। তারপরে লিখবি কি যে অন্ধকার পটি হওয়ার শর্ত হচ্ছে কত না ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক, মানে সোজা লিখবি কত না এক্স ডি বাই ক্যাপিটাল ডি সমান 2n-1 ল্যামডা বাই 2 এক্স সমান এটা। এরপরে লিখবি কি না উজ্জ্বল পটির বেদ সমান n+1 তম অন্ধকার পটির অবস্থান মাইনাস n তম অন্ধকার পটির অবস্থান করলে চলে আসবে, ঠিক আছে। এরকম লিখতে পারিস, মানে সামনের যে ডেসক্রিপশনটা আছে ওটা ছোট করে দিতে হবে। আর এই যে আমি এক্সট্রা করে একটা ত্রিভুজ বানিয়েছিলাম ছোট করে, ও করা যাবে না, ডাইরেক্ট লিখে দিতে হবে আর কি, ঠিক আছে। তাহলে বল ফর্মুলা কত হচ্ছে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। বইতে নিচে 2d আছে, বারবার বলছি বইতে নিচে 2 স্মল ডি আছে, কেন কি ওদের স্লিটের মধ্যে গ্যাপ কত 2d, ঠিক আছে। এবার কেউ কেউ অঙ্ক দিয়ে দিচ্ছি, কর বলছি, সময় দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে, কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি যেগুলো করবি। উদাহরণের অঙ্ক কর, উদাহরণের 1, 4, 5, 1, 4, 5, 7, উদাহরণের 1, 4, 5, 7 করে ফেল, দেখি সময় দিচ্ছি। দেখ এবারে কোশ্চেন কিছু বলছে এরকম করে, কোশ্চেন কিন্তু অনেক সহজ হয়, মানে শুধু ডেটা বসালেই উত্তর চলে আসবে। উদাহরণের একটা অঙ্ক করেছে সহজ, বাট আমি অন্য অঙ্ক নিচ্ছি, দেখ আমি লিখে নিচ্ছি। বিটা কত আসছে তাহলে, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটা হচ্ছে পটির বেদ, ঠিক আছে। ব্যতিচার ঝালরের প্রস্থ বলতে পারি, ব্যতিচার ঝালরের প্রস্থ বলতে পারি। এখানে দেখ যেমন আমি একটা কোশ্চেন নিচ্ছি 211 পেজ, উদাহরণ 7 বলছি, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ঝালর প্রস্থ, কি বলছে শোন ভালো করে, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ঝালর প্রস্থকে আমি কি লিখেছি, বিটা। বিটা কত দেওয়া আছে 2 মিলিমিটার, ঝালর প্রস্থ 2 মিলিমিটার। এবারে কি বলছে শোন, নবম উজ্জ্বল পটি কি লিখবো, ব্রাইট 9th হয়েছে, নবম উজ্জ্বল পটি এবং দ্বিতীয় অন্ধকার পটি মানে ডার্ক 2 এর মধ্যে কত দূরত্ব জিজ্ঞেস করছে, লেখা দেখেছিস, নবম উজ্জ্বল মানে ব্রাইট। আচ্ছা কেউ যদি এটাকে ওয়াইও লিখতে পারিস, ওয়াই যদি লিখে করতে পারিস তাতেও হবে, কারণ কি ব্রাইটের বি আছে না, হ্যাঁ ওয়াই 2 দেওয়া আছে। কোশ্চেন হলো যে নবম উজ্জ্বল পটি এবং দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব কি করে হবে, এবার নবম উজ্জ্বল এবং দ্বিতীয় অন্ধকার কি করে করব, নবম উজ্জ্বল দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব কি করে আসবে বল, আর কিছু দেওয়া নেই, নবম উজ্জ্বল আর দ্বিতীয় অন্ধকার, ওগুলো কিচ্ছু লাগবে না, শোন এরকম করে দেখ,
এরকম করে দেখ, এরকম করে টেনে নে, এই যে এরকম করে টেনে নে, সব থেকে বেটার হবে। ক্লিয়ার? এরকম করে টেনে নে। কি বলেছে? নবম উজ্জ্বল এবং দ্বিতীয় অন্ধকার, ঠিক না? গুণে নিতে হবে। উজ্জ্বল কোনটা বলছি? উজ্জ্বল হচ্ছে কি ওপরটা, এটা হচ্ছে কি উজ্জ্বল। ক্লিয়ার? মানে আমি এরকম দিয়েও দেখাচ্ছি উজ্জ্বল, মানে ইন্টেন্সিটির গ্রাফ বলছি, ইন্টেন্সিটির গ্রাফ বলছি, ঠিক না? ইন্টেন্সিটির গ্রাফ বলছি এরকম করে। হ্যাঁ, তুই চাইলে এরকমও লিখতে পারিস, এদিকেও আছে কেন্দ্রীয় উজ্জ্বল, এরকম দিতে পারিস। উজ্জ্বল অন্ধকার বা ইন্টেন্সিটির গ্রাফ দিয়েও যেতে পারিস। ইন্টেন্সিটির গ্রাফ কেমন ছিল? ইন্টেন্সিটির গ্রাফ দেখাচ্ছি, দেখ এরকম ছিল ইন্টেন্সিটির গ্রাফ। এই দেখ এরকম ছিল, মনে করে দেখ, এটা ইন্টেন্সিটির গ্রাফ ছিল কি না? এটা ইন্টেন্সিটির গ্রাফ ছিল। বেশ, এরকম চলছে দুদিকে, দুদিকে চলছে এরকম করে। এটা কি? এটা হচ্ছে সিবি। সিবি মানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। ক্লিয়ার? সিবি। এটা কি? 1 বা বি1 মানে ব্রাইট 1, বি2, বি3, বি4 এরকম করে চলবে, বি5, বি6, বি7 এরকম করে আসছে, ঠিক না? হ্যাঁ, দাঁড়া বলছি। বি4, বি5, বি6, বি7 আর একটা হবে বি8, বি9। ক্লিয়ার? বি8, বি9। এবার এখানে ডার্ক কোথায়? এটা হচ্ছে ডি1, এটা হচ্ছে কত? ডি2, ডার্ক 2। কি বলেছে? 9 নম্বর ব্রাইট, তাই না? 9 নম্বর ব্রাইট মানে বি9 মাইনাস ডি2। আচ্ছা, বি9 থেকে সোজা চলে আয় কোথায়? 9 নম্বর থেকে দেখ এরকম করে গুনে গুনে চলে আয়। 9 নম্বর ব্রাইট থেকে 8 নম্বর ব্রাইটের মধ্যে গ্যাপ কত হবে? দেখ আমি গুনে আসছি, 9, 9 পরে 8, 7, 6, 5, 4, 3, 3, 2, 2 হচ্ছে কি? ব্রাইট। এতটা পর্যন্ত কি হবে? কটা হলো? তাহলে 9 থেকে গুনে 7টা, 7টা গ্যাপ হচ্ছে। 9 থেকে গুনে আসছি, দেখ 9 এর পরে 9 এর আগে হচ্ছে কত? 8, ঠিক আছে? 7, 6, 5, 4, 3, 2 এই পর্যন্ত এসছে, মানে 7টা হচ্ছে, মানে 7 ইন্টু 2 মিলিমিটার একটা হবে। এই পর্যন্ত চলে এসছে, দেখতে পেয়েছিস? এই পর্যন্ত ব্রাইট পর্যন্ত চলে এসছে। এই ডার্ক এইটা কি কত নেব? 1 মিলিমিটার। এটা কত নেব? 1 মিলিমিটার। দেখ বি1 আর বি2 এর মধ্যে গ্যাপ কিন্তু মানে হচ্ছে একটা 2, তাহলে বি2 আর ডি2 এর মধ্যে গ্যাপ কত? 1, তাহলে 1, তাহলে উত্তর কত হবে? 7 দিয়ে 14 মিলিমিটার প্লাস 1 মিলিমিটার মানে কত হবে? 15 মিলিমিটার। কি উত্তর আছে? হ্যাঁ, 15 মিলিমিটার মানে 1.5 সেন্টিমিটার। এবারে কথা হলো যে আমি ধরো অনেক বাড়িয়ে দিয়েছি, এবার কি হবে? অনেক বাড়িয়ে দিয়েছি, শোন, অনেক বাড়িয়ে দিয়েছি মানে আমাকে বল 9 আর 2 বলেছিল না? হুম? তুই কাজ করবি কি? তুই দেখবি এরকম করে। কিরকম দেখবি? শোন, তোকে ধরো বললো 55 নম্বর ব্রাইট, 13 নম্বর ডার্ক করে দেখা। 55 নম্বর ব্রাইট, 13 নম্বর ডার্ক। আর কি করবি এবার? হাতে গুনতে পারবি না এবার। হ্যাঁ, 2 আছে, 2 আছে, কোটি প্রশ্ন কত আছে? 2 আছে। 55 নম্বর ব্রাইট আর 13 নম্বর ডার্ক। হ্যাঁ, ভালো করে একবার ক্লিয়ারলি গুনে দেখ। শোন, কি রকম লেখা হবে জানিস? এই দেখ, আমি করব এটা, প্রথমে এখানটা একটা এরকম করব, আর কিছু দূরে এরকম একটা করব, হাতে নাতে হয়ে যাচ্ছে। শোন, এটা হচ্ছে 55 নম্বর ব্রাইট। ক্লিয়ার? 55 নম্বর ব্রাইট। আর এখানে করব কি? এখানে করব কি? আমাকে বল ওই কেন্দ্রীয় উজ্জ্বল পটির পরে ডার্ক পড়ে না ব্রাইট পড়ে? ডার্ক পড়ে। তার মানে তুই বল, যদি এটা কেন্দ্রীয় উজ্জ্বল পটি হয় এখানে কোথাও,
এটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল সেন্ট্রাল ব্রাইট হয় তাহলে ফার্স্ট ডার্ক পরে আগে, তারপরে পরে ফার্স্ট ব্রাইট। বুঝতে পেরেছিস কি? তারপরে পরে কি ফার্স্ট ব্রাইট, মানে প্রথম পড়বে ডার্ক তারপরে পড়বে ব্রাইট। তাহলে বল আমি যদি এখানে লিখি এরকম করে, এইখানে আমি মুছে দিচ্ছি, যদি আমি 55 ব্রাইট করি তাহলে এখানে কি হবে ব্রাইট 13, তার আগে পড়বে কি ডার্ক 13। বুঝতে পারছিস কিনা বল? এই লেখা ব্রাইট 13 ডার্ক 13। বল 55 নম্বর ব্রাইট থেকে 13 নম্বর ব্রাইটের মধ্যে গ্যাপ কত হবে? 55 মাইনাস 13 করে রাখ, কত হচ্ছে? 44, 42 হচ্ছে। তাহলে 42 হচ্ছে এখান থেকে, 42 গুণ 2 মিলিমিটার, একটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর একটা কত হবে? এই যে যে ডার্ক আর ব্রাইটের মধ্যে এক, এই হিসাব ছাড়া কিন্তু করতে পারবি না। কত হচ্ছে দেখ, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 85 মিলিমিটার, মানে 8.5 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেল কিনা? পাঁচের কোশ্চেন এরপরে করবে। তাহলে এটুকু ক্লিয়ার রাখতে হবে, এটুকু ক্লিয়ার রাখতে হবে যে ব্রাইট, আর যদি ব্রাইট দিয়ে দেয়, ধরো বললো যে 20 নম্বর ব্রাইট আর 4 নম্বর ব্রাইট, তাহলে 20 আর 4 এর মধ্যে গ্যাপ কত? 16, 16 গুণ এটা হবে প্রতিপ্রস্থ। যদি ব্রাইট আর একটা ডার্ক বলে তাহলে এটা, এবার আমি উল্টো করছি, শোন, ডার্ক আগে ব্রাইট পরে করছি, লাস্ট একটা করবি। বললাম যে 21 নম্বর ব্রাইট, 21 নম্বর ডার্ক মাইনাস 3 নম্বর ব্রাইট, এর মধ্যে গ্যাপ কত হবে? করে দেখ, 21 নম্বর ডার্ক আর 3 নম্বর ব্রাইট, কোন দিক থেকে গুনবি সেটা ব্যাপার। আর 3 নম্বর হচ্ছে ব্রাইট, 21 নম্বর ডার্ক আর 3 নম্বর ব্রাইটের মধ্যে গ্যাপ কত হবে? প্রথমে ছবি এঁকে দেখ কি হচ্ছে। তুই এক কাজ কর, তুই আগে ব্রাইট এঁকে দেখ কি হচ্ছে। প্রথমে ব্রাইট এঁকে দেখ, কিছু বুঝতে পারছিস না তো? প্রথমে এরকম এঁকে দেখ, এখানে একটা এরকম এঁকে দেখ, আর এখানে একটা এরকম এঁকে দেখ, ঠিক না? উপরে গুলো কি হয়? ব্রাইট। আমি এখানে লিখলাম ব্রাইট, কত লিখলাম? 21, আর এখানে আমি লিখলাম ব্রাইট, এখানে আমি লিখলাম ব্রাইট 3। ঠিক আছে? বল 21 নম্বর ব্রাইটের আগে কে পড়ে? 21 নম্বর ডার্ক, একই নাম্বার। 21 নম্বর ব্রাইটের আগে কে পড়ে? 21 নম্বর ডার্ক। হিসাব করবি কি করে? তুই এক কাজ কর, 21 নম্বর ব্রাইট থেকে 3 নম্বর ব্রাইটের মধ্যে গ্যাপ কত আগে বার করে নে। কত আসবে? 18, 18 ইন্টু 2 মিলিমিটার হচ্ছে, ঠিক না? কিন্তু তুই বেশি ধরেছিলিস, এক মাইনাস করে দে। এই যে এতটা কত? এক, এক মাইনাস, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল কি? ব্রাইট ব্রাইট নেওয়ার পরে যদি এ সাইড তুই দেখ, এখানে আমি সবসময় গ্যাপ ও কার মধ্যে করব? দুটো ব্রাইটের মধ্যে। যদি দেখি আমার হিসাবে ব্রাইট দুটো করার পরে এ সাইডে বেশি লাগছে তাহলে যোগ করব, যদি দেখি একে নিয়েই ধরে নিয়েছিলাম এক্সট্রা করে তাহলে বিয়োগ করে দেবো। এর থেকে ভালো ক্যালকুলেশন কোথাও পাবি না, ঠিক আছে? এর থেকে ভালো ক্যালকুলেশন কোথাও পাবি না। কি করে বুঝবি তুই কত হচ্ছে? ঠিক আছে? কটা বাজে? 7:05। হুম, কটায়? ঠিক আছে, 15 ডান। বলা উচিত ছিল 5 কি 10, সে হচ্ছে 5, 10, 15, তাহলে 15। লাস্ট হেডিং লেখ
আলোকীয় পথ, আলোকীয় পথ, আলোকীয় পথ কোথায় লিখছি এটি? আলোকীয় পথ, অপটিক্যাল পাথ, অপটিক্যাল পাথ, ঠিক আছে? আলোকীয় পথ বা অপটিক্যাল পাথ কি হচ্ছে? আলোকীয় পথ বা অপটিক্যাল পাথ কি হচ্ছে শোন। ধরো আমি বললাম যে একটা মাধ্যম নিচ্ছি, যার বেধ ধরো আমি বলে নিচ্ছি, ধরো এই মাধ্যমটা হচ্ছে কত, এর বেধ হচ্ছে কত এক্স, ক্লিয়ার, এক্স, আর এর প্রতিসরাঙ্ক কত মিউ, ঠিক আছে? এবারে প্রশ্ন হলো যে এই মাধ্যমটার আলোকীয় পথ মানে সমতুল্য আলোকীয় পথ কি হবে? ভালো করে শোন, এই মাধ্যমটার সমতুল্য আলোকীয় পথ কি হবে? ধরো আমি এখান থেকে আলো ফেলছি, এখান থেকে আলো ফেললাম, আর এটার মধ্য দিয়ে যেতে সময় নিয়েছে কত টি, ক্লিয়ার? তাহলে কি বলবো? টি সময়ে মিউ প্রতিসরাঙ্কের মধ্য দিয়ে আলো কতটা গেছে? এক্স, এক্স দূরত্ব গেছে। এই আলোটাকে আমি টি সময়ে যদি বায়ুর মধ্য দিয়ে পাঠাই, টি সময় বায়ুর মধ্য দিয়ে যাচ্ছে, তখন যে দূরত্ব যাবে সেই দূরত্বটাকে বলবো এই এক্স পথের সমতুল্য অপটিক্যাল পাথ বা আলোকীয় পথ। বোঝা গেল? সংজ্ঞা কি লিখবো? লেখ একটি একবর্ণী আলো, একটি একবর্ণী আলো, একটি একবর্ণী আলো কোন নির্দিষ্ট মাধ্যমে, একটি একবর্ণী আলো কোন নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বের, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বের সমতুল্য আলোকীয় পথ হলো, সমতুল্য আলোকীয় পথ হলো, সমতুল্য আলোকীয় পথ হলো ওই বর্ণের আলো, ওই বর্ণের আলো শূন্য মাধ্যমে, ওই বর্ণের আলো শূন্য মাধ্যমে ওই একই সময়ে যে দূরত্ব অতিক্রম করে। তাহলে বল সংজ্ঞায় কোনটা ঠিক আছে? একই বর্ণের আলো তো ঠিক আছে, কোন টার্মটা ঠিক আছে? টি ঠিক আছে দুজনের, কোনটা ঠিক আছে? এর টি আর এর টি ঠিক আছে। প্রথমে বল, আমি এখান থেকে বললাম যে ধরো আমি বললাম এটা শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 1, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে কত? 1, মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1। বেশ, এবারে বল আমি যদি লিখি যে মিউ বাই 1, তাহলে কি লিখেছি? মিউ বাই 1 লিখেছি মানে কি? মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, বেগ দিয়ে যদি লিখি তাহলে কি হবে না, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। প্রতিসরাঙ্ক দেখ, এ মিউ বি, এ মিউ বি মানে কি? মিউ বি বাই মিউ এ সমান কি লেখা যায়? ভি এ বাই ভিবি। আমি এখানে মাধ্যমে ভিবি, আমি এখানে মাধ্যমের প্রতিসরাঙ্ক লিখেছি, মাধ্যমের প্রতিসরাঙ্ক উপরে লিখেছি, তাহলে মাধ্যমের বেগ কি হবে? নিচে হবে। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক নিচে লিখেছি, তাহলে শূন্য মাধ্যমের বেগ কি হবে? এখানে হবে। ক্লিয়ার? বেশ, এইটুকু হলো, এই সম্পর্কটা এখান থেকে আসছে। এবারে দেখ, বল এখানে আমি বললাম যে এটা টি সময়ে কতটা গেছে? এক্স, তাহলে বল ভি কে কি লিখতে পারি এই মাধ্যমের মধ্য দিয়ে? এক্স বাই টি, ঠিক না বল? এক্স বাই টি, বেশ, এক্স বাই টি হচ্ছে। এবারে দেখ আমি বললাম এক্স বাই টি, তাহলে টি কত হচ্ছে এখান থেকে?
টি হয়ে যাচ্ছে কত এক্স বাই ভি। বেশ, এবারে আমি বললাম যে এখানে আলোকীয় পথ এ হচ্ছে ওয়াই দূরত্ব গেছে। কত দূরত্ব গেছে? ওয়াই দূরত্ব গেছে। তাহলে সি কে আমি কি বলতে পারি? ওয়াই বাই টি, ঠিক কিনা? সি কে বলতে পারি কি ওয়াই বাই টি। তাহলে টি সমান কত হচ্ছে? ওয়াই বাই সি। দুজনের টাইম সেম, দুজনের টাইম সেম। তাহলে দেখ কি করলাম, এক্স বাই ভি সমান ওয়াই বাই সি। ওয়াই হচ্ছে কি সমতুল্য আলোকীয় পথ, তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে? ওয়াই সমান হয়ে যাবে এক্স ইন্টু সি বাই ভি। সি বাই ভি মানে কি? মিউ, এক্স ইন্টু মিউ বা মিউ এক্স। বোঝা গেল? বল বোঝা গেছে কিনা? বোঝা যায়নি? কি বলেছি এখানে? প্রথমে প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লিখেছি, প্রতিসরাঙ্ক এবং আলোর বেগের মধ্যে। তারপরে কি বলেছি? এই মাধ্যমে এক্স দূরত্ব গেছে টি সময়, তাহলে বেগ কত? এক্স বাই টি, থাকি না? বেগ কত? এক্স বাই টি, তাহলে টি হচ্ছে কত? এক্স বাই ভি। বেশ, হয়ে গেছে। তারপরে বলেছি কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে বেগ সমান কি হচ্ছে? ও ওয়াই পদ গেছে টি সময়, তাহলে টি সমান ওয়াই বাই সি। দুজনের সময় সমান করে দিয়েছে। অসুবিধা তো নেই? অসুবিধা তো নেই? আরেকবার বলছি দেখ, এটা হচ্ছে কি মিউ প্রতিসরাঙ্কের মাধ্যম, এক্স দূরত্ব গেছে কত সময়ে? টি সময়। তাহলে বল বেগ সমান কত হচ্ছে? এক্স বাই টি। ক্লিয়ার? তাহলে টি হচ্ছে কত? এক্স বাই ভি। এটা হচ্ছে শূন্য মাধ্যম। এই শূন্য মাধ্যমে টি সময়ে এটা ধরো কত গেছে? ওয়াই দূরত্ব গেছে, তাহলে বেগ কত শূন্য মাধ্যমে আলোর গতিবেগ? সি সমান ওয়াই বাই টি। তাহলে টি সমান কত হচ্ছে? ওয়াই বাই সি, ওয়াই বাই সি। দুজনের টাইম সেম, দুজনের টাইম সেম করে দে। এক্স বাই ভি সমান ওয়াই বাই সি। কোনটা কার আলোকীয় পথ? ওয়াই হচ্ছে এক্স এর আলোকীয় পথ, তাহলে ওয়াই সমান কত হচ্ছে? এক্স ইন্টু সি বাই ভি। এক্স ইন্টু সি বাই ভি মানে মিউ। তার মানে মিউ প্রতিসরাঙ্কের এবং এক্স পথ সমতুল্য বাইপথ কত হবে? মিউ ইন্টু এক্স। প্রতিসরাঙ্ক আর দূরত্ব গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এবার এখানে এই একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি যাচ্ছিল সমান ভাবে, ঠিক আছে? মাঝখানে এইখানে একটা পড়ে গেছে এক্স বেধের মিউ প্রতিসরাঙ্কের। বল এ যে পথ যাচ্ছে, ঠিক না? এ যে পথ যাবে, বল এর থেকে দেখ এ কিন্তু পিছিয়ে যাবে, ওপরেরটা কি হবে? পিছিয়ে যাবে, ঠিক আছে? কত পিছিয়ে যাবে? এই যে যে পথ পিছিয়ে যাবে। আচ্ছা শোন, টি সময়ে, টি সময়ে এর মধ্য দিয়ে আলো কতটা যাবে? এক্স পথ। টি সময়ে এর মধ্যে দিয়ে আলো কতটা যাবে? এক্স পথ যাবে। আর টি সময়ে এর মধ্য দিয়ে আলো কতটা যাবে? মিউ ইন্টু এক্স পথ। কি এইখানে শুরু হলো, টি সময়ে এর মধ্য দিয়ে আলো যাবে এক্স পথ, টি সময়ে শূন্য মাধ্যমে আলো যাবে কত? মিউ ইন্টু এক্স পথ। কোনটা বেশি? মিউ ইন্টু এক্স বেশি, প্রতিসরাঙ্ক তো বেশি। তাহলে বল নিচের যে আলোক রশ্মিটা সে ওপরের থেকে কতটা এগিয়ে গেছে? পথ পার্থক্য, পথ পার্থক্য সমান হচ্ছে কত? মিউ এক্স মাইনাস এক্স। এক্স কমন নিলে কত হচ্ছে? মিউ মাইনাস ওয়ান। ক্লিয়ার? ঠিকঠাক আছে কিনা? একদম। ঠিক আছে, পথ পার্থক্য হচ্ছে কত? তাহলে বলবি কি এটা পথ পার্থক্য হচ্ছে, পথ পার্থক্য হচ্ছে এটা। পথ পার্থক্য হচ্ছে কত না? এক্স ইন্টু মিউ মাইনাস ওয়ান, এক্স ইন্টু মিউ মাইনাস ওয়ান। এবারে শোন দেখ, দুটো উৎস আছে, চলে যা গাড়ি, দুটো উৎস আছে। হ্যাঁ, দুটো উৎস আছে,
দুটো উৎস আছে, কি বলছি শোন, দুটো উৎস আছে। এবারে শোন, ধরো এটা হচ্ছে কি ছিল, কেন্দ্রীয় উজ্জ্বলপটি ছিল, কেন্দ্রীয় উজ্জ্বলপটি ছিল। এখান থেকে যতটা পদ, এখান থেকে ততটা পদ ছিল, হ্যাঁ কি না বল, ছিল। আচ্ছা, যদি আমি এইখানে একটা মিউ প্রতিসরাঙ্কের এক্স বেধের মাধ্যম দিয়ে দিই, তাহলে কিছুটা পথ পার্থক্য হয়ে যাবে। তাহলে এখানে আর দুজনের পথ পার্থক্য জিরো হবে না, তার মানে এখানে হচ্ছে কি কেন্দ্রীয় উজ্জ্বল হবেই না। কোথায় হবে সেটা দেখছি শোন। ধরো আমি যদি বলি যে এইখান থেকে যতটা যাচ্ছে, আর এই যে যে পার্টটা, বলতো যদি কিচ্ছু না থাকে, কে বেশি পথ যাচ্ছে, নিচেরটা, নিচেরটা বেশি পথ যাচ্ছে, ওপরেরটা কম পথ যাচ্ছে। এই ওপরে যদি আমি একটা মাইকা বা কোনো কাচের প্লেট দিয়ে দিই, কি হবে শোন। দেখ, বইতে অনেক বড় কিছু করার পরে ফাইনাল যে উত্তর আসে তাকে আমি এক চান্সে কিরকম, এর ডেরিভেশন নেই, কি বুঝছি শোন। বল, এই যে যে এখান থেকে এক্স ছিল না, হ্যাঁ কি না, বল দুজনের মধ্যে পথ পার্থক্য কত হয়েছিল মনে আছে, এক্স, এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এর মানে কি ছিল বলতো, এই যে যে নিচের যে তরঙ্গটা, নিচের যে তরঙ্গটা, সে বেশি পথ গিয়েছিল। কত বেশি পথ গিয়েছিল এটা। আজকের যদি এইখানে এই প্লেটটা দেওয়ার ফলে এই পথ পার্থক্যটা এর সঙ্গে সমান হয়ে যায়, এটা হয়ে যাবে কেন্দ্রীয় উজ্জ্বল। বোঝা গেল কিনা, মানে কি বলছি শোন, কি বলছি শোন। আমি বলছি এখানে কিচ্ছু নেই, এখানে কিচ্ছু নেই, এটা 5, এটা 7, তাহলে পথ পার্থক্য কত, 2, ঠিক কিনা বল, পথ পার্থক্য 2। আমি কোনো কাচের প্লেট একটা বেধের ইউজ করার জন্য, এর জন্য পথ পার্থক্য 8-2 হয়ে গেল, মানে এখানে যে পথ পার্থক্য ছিল সেই পথ পার্থক্যটা এখানে হয়ে গেল। তাহলে এখন দুজনের মধ্যে পথ পার্থক্য কত হবে, 0। তার মানে যেটা কেন্দ্রীয় উজ্জ্বল এখানে হয়েছিল সেখানে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলপটি এক্স দূরত্বে সরে যাওয়ার শর্ত, এখানে এক্স লিখবো না তখন, কেন কি আমি যেহেতু এটা এক্স লিখছি, তাহলে এখানে এটাকে টি লিখে নিচ্ছি, টি বেদ মিউ প্রতিসরাঙ্কের। তাহলে টি বেদ মিউ প্রতিসরাঙ্কের, শুধু ছবিটা এটা করবি, টি বেদ মিউ প্রতিসরাঙ্কের, টি বেদ মিউ প্রতিসরাঙ্কের, টি বেদ মিউ প্রতিসরাঙ্কের হচ্ছে, তাহলে কি বলবো, কেন্দ্রীয় উজ্জ্বলপটি, কেন্দ্রীয় উজ্জ্বলপটি এক্স দূরত্বে সরে গেলে কি লেখা যেতে পারে, কেন্দ্রীয় উজ্জ্বলপটি এক্স দূরত্বে সরে গেছে, কোন দিকে সরে গেছে, ওপরের দিকে। ওপরের দিকে কখন সরে যাবে, যখন ওপরে আমি মাইকা প্লেট ইউজ করব, ওপরের স্লিটে। নিচের দিকে কখন সরে যাবে, যখন আমি নিচের স্লিটের সামনে মাইকা প্লেট ইউজ করব। বোঝা গেল কিনা, তাহলে কত হবে দেখ, পথ পার্থক্য কত হয়েছিল না, মিউ ইন্টু টি মাইনাস টি, এটা ক্লিয়ার। তাহলে এক্স কত হবে দেখ, মিউ মিউ মাইনাস 1 টি, এটা হচ্ছে কত এক্স, এটা হচ্ছে কত না স্মল ডি, এটা ক্যাপিটাল ডি সমান এক্স। কেন্দ্রীয় উজ্জ্বলপটি কতটা সরে যাবে এইটা। কি সমান করলাম, কি সমান করলাম, দুজন শুধু স্লিট থাকলে, সামনে কিচ্ছু না থাকলে, এক্স দূরত্বে যখন দুজন মেলে, তখন দুজনের মধ্যে পথ পার্থক্য কত এসেছিল, এক্স ডি বাই ক্যাপিটাল ডি। ওখান থেকে কি বুঝেছিলাম, যে ওপরেরটা কম পথ যাচ্ছে, নিচেরটা বেশি পথ যাচ্ছে। ওপরের সামনে আজকে যদি টি বেধের মিউ প্রতিসরাঙ্কের মিডিয়াম রেখে দিই, তাহলে ওর জন্য দুজনের মধ্যে পথ পার্থক্য কত হয়, মিউ টি মাইনাস টি, মিউ টি মাইনাস টি। তাহলে কি শূন্য মাধ্যমে গেলে মিউ টি হবে, আর দেখেছি এখানে মিউ টি মাইনাস টি। তাহলে মিউ টি মাইনাস টি, এই যে যে পথ পার্থক্যটা নিচের যে পথ পার্থক্যের সঙ্গে যদি ম্যাচ করে যায়, তাহলে এখানে যখন তারা দুজন গিয়ে মিলবে, তখন তাদের মধ্যে কোনো পথ পার্থক্য থাকবে না, মানে কেন্দ্রীয় উজ্জ্বলপটি এখানে উজ্জ্বল হবে না, হবে এটা। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলপটি এতটা সরে যাবে। এখান থেকে তোকে যদি মিউ দেওয়া থাকে, টি দেওয়া থাকে, ডি স্মল ডি দেওয়া থাকে, তাহলে তুই বলতে পারবি কেন্দ্রীয় উজ্জ্বলপটি কতটা সরে যাবে, এর মান। ব্যাস হয়ে গেছে, চ্যাপ্টার কমপ্লিট, চ্যাপ্টার কমপ্লিট। বাদ বাকি হটস যা আছে বাড়িতে করে নাও। এবার দেখ কতটা সরে যাবে ও তো তুই করতে পারবি। ধরো ধরো এই যে যে এক্স, এই এক্সটা এসছে কত, 20 মিলিমিটার,
এক্সটা এসছে কত 20 মিলিমিটার। ধরো তোর আগে ব্যতিচার ঝালরের প্রস্থ ছিল 2 মিলিমিটার, তাহলে তুই কি বলবি কটা উজ্জ্বল পটি সরে যাবে? 10টা। যদি ব্যতিচার ঝালরের প্রস্থ 2 মিলিমিটার হয় আর এক্স এর মান যদি তুই পাস 20 মিলিমিটার, তাহলে তুই কি বলবি? 10টা উজ্জ্বল পটি যেখানে হচ্ছে সেখানে গিয়ে এটা পাওয়া যাবে। চলো ছুটি। ভালো করে চ্যাপ্টার রিভিশন দিয়ে নিস পুরো।